মহামণ্ডলেশ্বর পরমপূজ্য চরণ শ্রীমান শিবানন্দগিরি মহারাজজির চরণ কমলে প্রণাম জানাই। এই আনন্দ আশ্রম যে ঘরে আজকে বসেছি, এটা একদিক থেকে কিন্তু আমার জীবনে নতুন করে ভাবতে শেখার একটা আদর ঘর। এখানে তখন পাঁচিকে পাঁচারার অফিস ছিল, মাঝে মাঝে মহারাজ এখানে বসতেন। লাইব্রেরি এখনো কিছু বই টই রয়েছে। তো মহাবীর মঠের কিছু কাজকর্ম নিয়ে আমাকে মাঝে মাঝে আসতে হতো। সেটার একটা কারণ, তখনও পর্যন্ত আমাদের মঠের সঙ্গে মহারাজের অতটা যোগাযোগ হয়ে ওঠেনি, কিন্তু দক্ষিণেশ্বরে নিখিল বঙ্গ ভক্তিগীতি সম্মেলন শুরু হয়েছে এবং সেখানে মহাবীর মঠের কাছে বলে অনেক সময় আমরা বিকেলের দিকে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের সন্তানেরা মহারাজকে দেখেছি এবং আকৃষ্ট হয়েছি তার ব্যক্তিত্বের, তার আয়োজনের, তার মানে সত্য কথা বলতে মহারাজ এমন একটা উপস্থিতি তার ছিল যেটাকে মানে সমকাল উপেক্ষা করতে পারেনি ব্যক্তি বিশেষ বহু দূরের কথা। আমার তো মনে হয় যে আসলে ঠিকভাবে আমরা তার কথাগুলোকে এখনো সকলের কাছে পৌঁছে দিতে পারিনি বলে অনেকে জানে না যে কি হিরে মণিমুক্ত তিনি আমাদের জন্য মানুষের জন্য রেখে গেছেন। ছোট ছোট মানে সুন্দর, একেবারে সেই রাবেন্দ্রিক পুরনো শান্তিনিকেতনের মতন, তার মলা শান্তিনিকেতন পাবলিকেশনের মতন, বিশ্বভারতী এরকম ছোট ছোট বই তখন এখান থেকে পেতাম। একদিন বসে আছি, এখানে এসেছেন একজন সুপুরুষ। কথা হচ্ছে আমাদের মহামিলন মঠের অনুষ্ঠান ইত্যাদি এইসব বিষয়ে। তিনি হঠাৎ এসেছেন, সেটি দিয়ে খুব আক্ষেপ করছেন। আমি মানে শুধু নামটুকু বলবো, তার সমস্যাটা বলবো না। আমি চিন্তা করলাম একটু মিষ্টি নিয়ে এসেছেন, খুব আক্ষেপ করছেন। সব পরিচয় গেল, মহারাজ হঠাৎ করে মিষ্টির প্যাকেটে খুললেন, খুলে নিজে একটু দিলেন, তাকে একটু দিলেন, কাছে যারা ছিল তাদের একটু একটু দিলেন, আমাকে একটু ইশারা করলেন। প্যাকেটটা সরে রইল, ভদ্রলোক আস্তে আস্তে তার মতো মারা যাবে। তারপর বলছেন চিন্তি দিল সাথ খুব মনে কষ্ট নিয়ে এসেছে। ওর সামনে একটু নিলাম, মনে কষ্ট পাবে নাই। এই যে সকলের মনের একবারে ভেতরের মানে কেউ যদি কিছু দেয় তাহলে তার অন্তরের যে যেটা ভাবটা, সেইটা কিন্তু তিনি ঈশ্বরের মতন গ্রহণ করতেন। সেখানে কোনো আড়াল বেড়া মানে বর্ণ জাতি এইগুলো কোনো কিছু ছিল না। আরেকটা জিনিস মহারাজের ছিল, সেটা হচ্ছে যে কোনো জায়গায় সহজভাবে থাকতেন। যেরকমটা শিবের সমান, আপনি সাধুগ্রামকে সব জায়গায় রাখতে পারেন, কিন্তু শিব একেবারে যন্ত্রতন্ত্র। একটা কথা মনে হতো যে যেখানে যান সেই জায়গাটাকে একটা অদ্ভুত একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে ফেলে মুহূর্তের মধ্যে। সেখানকার মানুষেরা মানে অন্য কাজে ব্যস্ত ছিল, তারা সকলের মানে মনঃসংযোগটাকে তিনি মুহূর্তের মধ্যে কেন্দ্রীভূত করে নিতেন। সবাই তার কাছে অবশভাবে চলে আসতো। হাওড়া স্টেশনে তখন ওই দক্ষিণ দিকে যাবার মতন এই যে নতুন প্ল্যাটফর্মের সব হয়নি, কিন্তু দক্ষিণ দিকে যাবার কিছু একটা প্ল্যাটফর্ম ছিল, তার ওইদিকে কিছু রেস্টুরেন্ট ছিল। মহারাজ সেখানে দেখা, রাস্তাতে দেখা, একসঙ্গে যাচ্ছেন, আয় এখানে আয়, আর তো ওখানে বসলে কিছু হবে না, বস, আমি যাব পশ্চিমে, উনি যাবেন দক্ষিণে,
কিন্তু স্টেশনের ওই রাস্তায় দেখা প্ল্যাটফর্ম থেকে নিয়ে ওখানে রেস্টুরেন্টে বসেছে, আর সব ভক্তরা এসেছেন, ওরা সব এই জায়গায় তাকে একটু যাবো, সম্ভবত মালদায় যাবেন কোথায় বাউল দিকে। তারপর বলছেন, দেখো এই যে আমরা এখানে বসেছি, এখানে এই যে তার কথা বলছি, এইটা যদি না আসি তাহলে তো হতো না। বলছেন এই যে রেস্টুরেন্ট, এখানে এসে যদি আমরা এই যে তুমি এলে আমাকে বলছেন, কখনো তুমি বলতেন কখনো তুই বলতেন, আর একটা ডাকনাম দিয়েছিলেন, সেটা হচ্ছে অদ্ভুত, এটা হচ্ছে মুনি। আমরা যারা ঠাকুরের কাছে কম বয়সের মানুষেরা ছিলাম আর কি, তার লীলার মধ্যে, তাদের ভেতরে আমি সর্বকনিষ্ঠ এবং আমার আগে যিনি ছিলেন, আমরা একই মানে রুমমেট ঠাকুরের আশ্রমে, তিনি হচ্ছেন অরিন্দম চক্রবর্তী, একজন দর্শনের একজন খুব সুপরিচিত অধ্যাপক এবং দার্শনিক। তো বলছেন এখানে এসে যদি একটু তার কথা না হতো তাহলে এটা তো হতোই না। সব জায়গায় কিন্তু ভগবানের জায়গায় এবং সব জায়গায় তার কথা বলা যায়, নতুন কথা বলা যায়। এরপরে মহারাজের সঙ্গে যাওয়া বাঁচা, উনি এই যে মুনি বলে মুনি বলতেন, আর আমাদের এই দুইজনকে আমরা যাচ্ছি একসঙ্গে, সম্ভবত রাজধানী এক্সপ্রেসে রয়েছে দিল্লি থেকে, তার প্ল্যাটফর্ম থেকে গল্পটা বলবো। আমাদের ফিরবার কথা কালকা মেইলে ট্রেন চলে গেছে, আমরা যেখানে ছিলাম সেখান থেকে ট্রেন চলে গেছে। তার আগে একটা সভা ছিল বিজ্ঞান ভবনে, সেখানে মহারাজ বলছেন বাংলার প্রতিনিধি হিসেবে। সেখানে হিরণ্ময়ানন্দজি রয়েছেন, ভারত সেবাশ্রম সঙ্গে। আচ্ছা, তারপরে এদিকে আমাদের তরফ থেকে ওই অরিন্দম চক্রবর্তী এবং আমরা রিপ্রেজেন্ট করছি। মহারাজ উঠেই বিজ্ঞান ভবনে, কেউ যখন কলকাতা থেকে দক্ষিণ ভারতে যায়, তখন বলে না যেই তোমাদের মানে তামিলনাড়ুর দেবতার কাছে এসেছি। উড়িষ্যা থেকে কেউ যদি কালীঘাটে আসে তাহলে সে বলে না তোমাদের বাঙালি দেবতার কাছে এসেছি। তাই ধর্মই একটা জায়গা যেটা কিন্তু সমস্ত রকমের ভেদাভেদ, সমস্ত রকমের বেড়াকে সরিয়ে দিতে পারে, যেটা আমাদের খুব দরকার। কারণ ধর্মের প্রাণ হচ্ছে কিন্তু উন্মুক্ত স্বাধীনতা বা মুক্তি যদি হয়, তাহলে এই বেড়াগুলোই আমাদের সব থেকে বড় বন্ধনের কারণ। এইভাবে মহারাজ শুরু করলেন। সেই সময় ফিরছি স্টেশনে, ট্রেন মিস হয়েছে। এইবার ভদ্রলোক, আমরা কি করে ফিরবো, সকলে ঝুলি টুলি ঝেড়ে দেখা গেল যা হচ্ছে তাতে ফেরা সম্ভব না। আর তখনকার দিনের ট্রেন ক্লাসে কোনো সিট নেই, লোকে যেভাবে উঠছে এইভাবে ফেরা অসম্ভব। একটা অন্তত সামান্য কোনোভাবে যদি একটা ফার্স্ট ক্লাসের টিকিট হয় তাহলে কোনোভাবে ফেরা যাবে। যারা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের একজন চট করে তার কিরকম খেয়াল হলো, তিনি এসে বললেন, আপনারা কি কোনো অসুবিধায় পড়েছেন? অরিন্দম চক্রবর্তী, হ্যাঁ, আসলে আমাদের টিকিট ছিল, সেটা আমরা সেই টিকিট ট্রেন চলে গেছে, আমরা এখন আরেকটা টিকিট করে আমাদের যেতে হবে, কিন্তু আমরা যেভাবে যাওয়া দরকার এখানে যেরকম দেখছি মানুষের ভিড় অসম্ভব ব্যাপার। দেখছেন তো আমাদের সঙ্গে মহারাজ আছে। তো লোকটির কি খেয়াল হলো, লোকটি বলল, আচ্ছা আমি কিন্তু আপনাদের এই সাহায্যটা করি, তাহলে আপনারা কি এটা অনুগ্রহ করে নেবেন? মহারাজ তাকে বললেন, কেন তুমি এইটা করবে আমাদের? আমার ইচ্ছে হচ্ছে তাই করবে। তখন তিনি বললেন, এরকম ইচ্ছে হলে তো করা যায় না, আমরা নেব কিনা এটা তো তুমি ভাবছো না। তারপরে তখন ওই লোকটির একটু ইয়ে হলো, সে থেমে গিয়ে বললো যে আরেকবার বলো। তখন মহারাজ বললেন, তার যদি ইচ্ছে হয় তাহলে তুমি দেবে। তিনটে কথা, তিন রকমের সিদ্ধান্ত।
তার যদি ইচ্ছা হয় তাহলে তুমি দেবে। ভদ্রলোক নিজের থেকে টিকিট করলেন, শুধু নয় এসি ফার্স্ট ক্লাসে টিকিট করলেন, করে নিজে কোথায় গেলেন আমরা বুঝতে পারলাম না, কিন্তু তিনি এটা মানে অতিলৌকিক ব্যাপার না। ভদ্রলোক সত্যি আমার কলকাতা ফিরলেন এবং মহারাজ বললেন, দেখো আমি ওইভাবে নেব না, তুমি আমার এই যে সাহায্য করলে এটাও দেওয়া, তোমার এই দেওয়াটুকু দিলাম, অর্থাৎ তুমি টিকিটটা করে দিলে, ব্যবস্থা করে দিলে, আমরা এই কত আনন্দ করে ফিরবো তিনজনে, এইটুকু নিলাম, কিন্তু গিয়ে তোমার টাকাটা দিয়ে দেবে, তোমার ঠিকানাটা দাও। এই যে তার ঠিকানা দিলেন, পরে মহারাজের কাছে আমি জিজ্ঞাসা করছিলাম, এই ভদ্র সব মিটে গেছে, তুই আর ভাবিস না, সব করে দিয়েছি। আমরা ভাবছি যে আমাদের অংশ টিকিটের দাম তো মহারাজের কাছে দিতে হবে, আমাদের সেই ভদ্রলোক নেই, কি করবো, সব মিটে গেছে। তো এই এই যে এই একটা ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে ঠাকুরের কাছে গেছেন রানীগঞ্জে, ঠাকুর 7 দিন রানীগঞ্জে, হয়তো আপনারা সে সময় গেছেন, আর বিভিন্ন অনুষ্ঠানে, ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছিল। রানীগঞ্জ হচ্ছে সেই কেন্দ্র যেখানে মহারাজের বিবাহ সভা হয়েছিল। তিনি অগ্রগত হবার পরে একমাত্র অন্য প্রতিষ্ঠান, হ্যাঁ আমি নাম ভুলে গেছি, আমার ডাক্তার দিদি ছিলেন কৃষ্ণাদি, তারপরে কৃষ্ণাদি তো মহারাজের সঙ্গেই রানীগঞ্জে গেছেন, কয়েকবার অনুষ্ঠান হয়েছিল, কত কষ্ট করে মহারাজ সেখানে থাকতেন। আচ্ছা, গেছেন এবং সেখানে ওইরকম অবস্থায় আছেন, তিনি আমন্ত্রিত, তিনি সেখানে লোককে পরিবেশন করে সকলকে প্রসাদ দিচ্ছেন, মঞ্চ সামলাচ্ছেন, আবার ঠাকুরের কাছে গিয়ে বসছেন, তার সঙ্গেও তার কথোপকথন হচ্ছে। আবার ঠাকুর যখন এসে কখনো বসছেন তখন গান গাইছেন। কত রূপে যে তাকে সেই রকম ভাবে দেখেছিলেন, সেখানে কত জিনিস তার কাছে শিখেছি। যখন আমরা এরকম কোনো একটা ধর্মীয় অনুষ্ঠান ইত্যাদি করতে যেতাম, একটা কোনো কার্ড বা একটা লিফলেট হচ্ছে, কিছু ছাপানো হচ্ছে, মহারাজ প্রথমে দেখেই শরীর রাখে, দেখো পুজোর শুরু হয়েছে, কিন্তু যখন ইচ্ছাটা হয়েছে তখন থেকে, ইচ্ছাটা একটা পুজো, কিরম শিক্ষা দিচ্ছে তোমার মনে, যে তিনি এই ইচ্ছাটা দিয়েছেন, এটা একটা উপচার। এরপর তুমি যে কার্ডটা করছো, সেইটা তোমার পক্ষে যেটা শ্রেষ্ঠ, যে দেওয়াটা, ততটা যত্ন করে কার্ডটা করবে, কারণ এটা একটা উপচার। শুধু সেই দিন তুমি ফুলমালা দেবে এমনটা নয়, কিন্তু ধরে ধরে কিন্তু কখনো শেখায়নি আমাদের। যার ফলে মহারাজ অগ্রগত হওয়ার পরে উনি আমাদের এই অরিন্দমটাকে এবং আমাদের বলতেন, ওকে বলতেন জ্ঞান, আর আমাকে বলতেন প্রেম। ঠাকুর অগ্রগত হয়েছেন, মহামিলন মঠে ঢুকছেন, মহারাজ আমাদের দুইজনের দুটো হাত ধরে মহারাজ উঠছেন, ভারী শরীর, সিঁড়ি দিয়ে উঠছেন, আর সেখানে তখন মানে একবার চাঁদের তারা, কে নেই সেই সময়, মহারাজ গিয়ে এখানে বসবেন। তার শুরুটাই ছিল পৃথিবী থেকে বাতাস যদি উঁচু যেত তাহলে এত কষ্ট হতো, আমরা এটা কখনো ভাবতে পারি। যেভাবে তিনি শুরু করতেন, শুধু শব্দ মালা না, মহারাজের ভেতরে সেই অন্তরটা ছিল, যেভাবে ধরে ধরে তিনি করতেন, শেখাতেন সম্পর্কে সেটা। এবং চলে যাওয়ার পরে অরিন্দমটা তিনি দেশ পত্রিকায়, আমি জানি না আপনারা সেটা এখানে নিয়েছেন কিনা, দেশ পত্রিকায়, হ্যাঁ তিনি কিন্তু তখন স্বাগত হচ্ছেন, তখন সম্পাদক, তিনি তাকে বললেন এটা নিতেই হবে, এবং দেশ পত্রিকায় মহারাজের লেখাটা বেরিয়েছে। আচ্ছা, কিছুই লিখতাম না, পড়তাম না, কিন্তু মহারাজ আমাকে বলতেন 5 থেকে 5 আনায় লিখবি, লেখাটা দিবি, এই যে করতেন। প্রত্যেকে খবর পেয়েছেন, আছেন লন্ডনে, মহারাজ মাঝে মাঝে লন্ডনে চলে কয়েক মাস থাকতেন, আবার ফিরে আসতেন। তিনি সঙ্গে নিয়ে ওই গঙ্গার ধারে স্নেহনীর, গিরিবালা স্নেহনীর ঠাকুর বাড়ি, শিবের মন্দির চলছে, সেইখানে এক ঘরের ওপরে, সেখান থেকে গঙ্গা দর্শন করা যায়, সেইখানে নিয়ে গেলেন। সেইখানে নিয়ে গিয়ে বললেন না কেমন যায়, ওইটাই অদ্ভুত একটা ওনার মানে ক্ষেত্র, যেখানে ওনার মানে শেষ দর্শনটাও হলো আর কি। তারপর এখানে যখন আছেন, তখন এখানে ছিলাম এশিয়াটিক সোসাইটিতে, তখন ওখানকার আগে স্বামী বিবেকানন্দ সিনিয়র রিসার্চ ফেলো
খবর পেয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে ছুটে এসেছি, এসে এখানে মালা দিয়েছি। তার পরের দিনে খবর গেল যে উনি ওখানে আছেন। ওখানে গেলাম, দেখলাম বসে আছেন। তারপরে জল সমাধি হয়েছিল। কিন্তু পরে ইয়েতে প্রত্যেকটা জিনিস, এই যেমন কার্ডের বিষয়ে বললাম, এইরকম মহারাজ যেমন কালীঘাটে যখন নিখিলবঙ্গ ভক্তিগীতি সম্মেলন করেছেন, কি সুন্দর তার ব্যাচটা মনে আছে আপনার? মায়ের ওখানে হচ্ছে বলে শাঁখা সিঁদুরকে বোঝানোর জন্য একটা সোলার একটা ছোট্ট একটা শাঁখার মতন করে দিয়ে একটা লাল ইয়েতে, কি চমৎকার! অত অল্প কথা আছে, অত বলা যায় সুন্দর করে, এমনটা আমরা এর আগে কখনো দেখিনি, তাই? আচ্ছা, মানব বলে একজন চমৎকার প্রচ্ছদ করতেন, যেমন তার সেই বাণীগুলো দিয়ে আপনারা যে বই করেছেন, অসাধারণ স্কেচ, হারিয়ে গেছে জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, মহারাজের ছোট ছোট গল্প, কত কিছু জানা সেটা আমাদের ছিল। আমরা মানে সত্যি কথা বলতে গেলে গুরু বিরহ, সেই শোকের সময় মহারাজকে যদি কাছে না পেতাম, তাহলে আমাদের দুই ভাইয়ের অরিন্দমের আর আমাদের হাল হতো, এটা আমরা নিজেরা মাঝে মাঝে এখনো শেয়ার করি। যখন অরিন্দমরা এখানে আসবেন, হ্যাঁ একদম আচ্ছা, মোহনানন্দ ব্রহ্মচারী এসেছিলেন সেখানে সম্মেলন এসেছিল বৈকুণ্ঠ দাম ঠাকুরের সাথে তার খুব অন্তরঙ্গ সম্পর্ক হয়েছিল, খুব ভালোবাসতেন। ইয়েতে দেখা উজ্জয়িনী কুম্ভ মেলা, মহারাজ গেছেন উজ্জয়িনী কুম্ভ মেলা, সেখানে বাংলার সংস্কৃতিটাকে নিয়ে গেছেন। আজকে এই বাংলা নিয়ে আমরা বলছি, বাংলাকে কেউ যদি এগিয়ে দেওয়ার জন্য প্রথম অগ্রণী হয়ে থাকেন 80-র দশকে, তাহলে 80-র দশক মানে একবারে গোড়ার দিকে, এইটা মানে 70-এর শেষ দিকটায়, তাহলে সেটা হচ্ছে স্বামী শিবানন্দ গিরি মহারাজ। বাংলার কাজগুলো, বাংলার জিনিসগুলোকে প্রথম তিনি উজ্জয়িনী কুম্ভ মেলাতে নিয়ে গিয়ে ইন্ট্রোডিউস করছেন। এখান থেকে শিল্পীদের নিয়ে গিয়ে মঞ্চটা ঠিক সেরকমভাবে সাজাচ্ছেন একদম বাংলার ঢঙে। এবং ভোরবেলায় 3:30-র সময় সমস্ত দলবল নিয়ে নাম সংকীর্তন করতে করতে চলে আসছেন মদন মোহন মন্দির রামঘাটে। আমার ঠাকুর মানে গুরুদেব যেখানে আছেন ওঙ্কারনাথ দেব, সেখানে তিনি চলে আসবেন, প্রত্যেক দিন আসবেন। এই যে এসে গেলেন, এই জায়গাতে এসে ওইরকম একদিন এসে, আর সেই সময় তার সঙ্গে যিনি ছিলেন, তিনি পরে গণানন্দ ব্রহ্মচারী আশ্রমের মহন্ত হয়েছিলেন। অনেক সুন্দর। হ্যাঁ, তিনি তখন সেই প্রত্যেক সব নামের সঙ্গে আসবেন। আচ্ছা, আর কয়েকজন মাতাজি আসবেন। এবার অনেকে এসছেন, ভক্তরা খুব নাম হয়েছে। ঠাকুর তখন ভেতরে বিশ্রাম করছেন, যে জায়গাটাতে বসতেন সেই জায়গার ওইখানটা পাওয়া যায়। ঠাকুর বেরোবার কথা আছে, 3 দিন তাকে কেউ ঘরে ডিস্টার্ব করবে। ঠাকুর হঠাৎ বেরিয়ে আসলেন এবং মহারাজ উঠে দাঁড়িয়ে লাফিয়ে এসে কীর্তন, ঠাকুর এসে ধরিয়ে মহারাজ তখন বলছেন, এত করে ডাকছেই না, এসে কি থাকতে পারো? ঠাকুর বসে পড়লেন, দুইজনকে আলিঙ্গন করে ধরে আছেন। কি অদ্ভুত একটা মুহূর্ত! তখন তো আর এত ফোন ছিল না, তখন তো আর এত যে ছবি মুহূর্তগুলোকে কেউ ধরে রাখবে, অসাধারণ সব মুহূর্ত আমাদের কাছে মহারাজের হয়েছে। সব থেকে বড় কথা, সাধুরা, এই যে আজকে আপনারা বিশ্বনাথ দেবের অগ্রগত তিথি করছেন, সাধুরা 2 রকম ভাবে আবির্ভাব স্বীকার করে। একটা হচ্ছে আমাদের এই যে কাঁচা শরীর যেদিন আর সকলে পেল কাছে, এটাকে জন্ম বলি বটে। তাদের তো জন্ম হয় না, আবির্ভাব মানে যুগ প্রয়োজনে আসেন। আমাদের মতন তাদের কোনো কর্মফল তৈরি হয় না, তো আর আবির্ভাব হয়। এদের এই আবির্ভাবটা একটা যেমন মানে প্রকট হয়ে আবির্ভাব, সাকারও আবির্ভাব, সেরকম যেদিন তিনি মানে ব্রহ্মলীন হলেন, সেই দিন তাকে বলা হয় নিরাকার আবির্ভাব। ফলত তিনি কিন্তু তার থাকাটা চিরকালীন। আর
এই কারণেই আমরা এখনো কিন্তু আমাদের অন্তর কখনো বলে না মহারাজ নেই, এমন কোনো দিন নেই, এমন কোনো কাজ নেই আজ আপনাদের এখানে এসেছি বলে করছি, মোটেই নয়, মোটেই নয়। সীতারামের সন্তান হিসেবে আমরা এরকম কোনো সাজিয়ে কথা এখনো পর্যন্ত ঠাকুর বলার নেই। আমরা মহারাজের কথা স্মরণ করি, মহারাজের কথা বলি, এবং তাকে সত্য কথা বলতে গেলে না পাওয়ার যে কষ্ট সেটা আমাদের কাছে ভীষণভাবে আছে। তার কারণ হচ্ছে মহারাজ সকলের ঘরে গিয়ে তার কোনো গণ্ডি ছিল না। এই যে মুক্ত আকাশের মতন তার অস্তিত্ব, যার ফলে সমস্ত সম্প্রদায়ের কাছে যেতেন, সকলের সমস্যা শুনতেন, তাদের ঝামেলা মেটাতে মেটাতে তার মানে সময়টাকে তিনি ব্যয় করেছেন, যেটা ভগবানই করে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে রেস্টুরেন্টে বললেন, যেখানে এসে যদি একটু তার কথা না হতো তাহলে কে করতো বল। আরেকটা সময় উনি যখন রানীগঞ্জে মারাত্মক কষ্টের মধ্যে, কখন খাওয়া বসার সময় কিছু ঠিক নেই, মশাই, তখন তিনি বলছেন এই তুমি কিছু নাও নি না, বেশ পারে সূক্ষ্ম কাটি, হ্যাঁ তোমার গুরুও যেমন নিকাকি লোক, তুমিও তেমন, আমাদেরও সব হবে না। প্রত্যেকটা ভালোবাসার কথা নেই, আমাদেরও সব হবে না। শোনো, তোমার হলো নিবৃত্তি মার্গ, আমার প্রবৃত্তি মার্গ। আমি তো আমার আপনি তো সন্ন্যাস, কি বললি? আপনি তো সন্ন্যাস, আপনার প্রবৃত্তি মার্গ হয় কি? বলে আচ্ছা, যদি প্রবৃত্তি না হয় তাহলে সন্ন্যাসী যদি প্রবৃত্ত না হয়, তাহলে তুই বলতো বাদ বাকি লোকগুলোর কষ্ট কোথায় যাবে? সে যদি বলে আমি সমাধি নিয়ে বসে থাকবো চুপ করে, স্বামীজি প্রবৃত্ত হননি, প্রবৃত্তিটা কোথায় লাগিয়েছেন? কোথায় লাগিয়েছেন কথাটা? এইরকম কথা বলা, এইটা তার কাছে শিখেছিলাম। আরেকটা দিনে ও বললে আমার সময় হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আমাকে আমি থামি। তো যেটা বলে করবো, শেষ করবো, সেটা হচ্ছে যে তিনি ওই রকম মানে আমাদের ইয়েতে গেছেন, ঠাকুরের ওখানে গেছেন, এবং একদিন তাকে প্রসাদ দেবার কথা বলা। সেদিন ইস্কনের সাধুরাও সব এসে পড়েছেন। মহারাজ একটু দেরিতে এসছেন। উজ্জয়িনী কুম্ভ মেলা বলছি এটা। দিল্লির ওই ভদ্রলোক, তিনি ব্যবসায়ী মানুষ, তিনি সেটা তো আলাদা বিষয়, চ্যাপ্টিন বিস্কিট যেটা, ওটা আলাদা। এটা উজ্জয়িন কুম্ভ মেলা বলছে। উজ্জয়িন কুম্ভ মেলাতে মার পরে এসছেন। যেদিনে এসেছেন সেই দিন কিন্তু মানে তাকে বলা হয়েছে, তাকে বলার অপেক্ষা থাকতো না। তিনি বলতেন আমাকে আবার বলবে কি, তোমরা কবে কি করবে দেখো, বলে টলে তারপরে তিনি কি করলেন, ভান্ডারা দিলেন, আর ভান্ডারার আয়োজনটা করলেন ঠাকুরের জায়গায়। এইরকম উদার, নিজের জায়গায় না করে মহাজন ওখানে হয়েছে, কিন্তু অতিরিক্ত উজ্জয়িনীতে মদনমোহন মন্দিরে তিনি একদিন ভান্ডারা দিলেন। সেটা কখন হলো? যেদিন এসেছেন সেই দিন যখন এসে পৌঁছেছেন, তখন প্রায় সমস্ত করে দিয়ে একবারে প্রায় কোথাও কিছু নেই, সাধুদের সকলকে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো অন্য যারা সেবকরা তারাও সবাই দূরে দূরে, অনেকে ক্লান্ত বিশ্রামে। মহারাজ ঢুকেছেন, বাস আমাকে বিজয় করে বললেন চল রান্নাঘরে যাই। তিনি কিন্তু আমন্ত্রিত, চল রান্নাঘরে যাই। তারপরে সে বললেন তোদের কি আছে দেখ। মহারাজ রুটি বাঁচতে পারবি? কিন্তু আটা মাখা ঝামেলা আছে, দে আমাকে। মানে তিনি বলছেন আমি নিজে করি, তুই আমার সঙ্গে থাক, চল খাই। তুই নিয়েছিস আমার না, আপনাকে বলা আছে, আপনি আপনার অপেক্ষা করছি, তুই বসে আছিস। হ্যাঁ, এই যে ওনার ব্যাপারটা, এই যে সেই সম্মান করাটা, মহারাজ বললেন দেখ আর কষ্ট করিস না, দেখ খুঁজে পেতে দুটো লাড্ডু পাওয়া গেল, দুটো পুরি। বললেন এই যে এইটা তুই, এইটা আমি। বলে নিলেন, কতটা ভালো হলো বলতো, কত আনন্দ হলো বলতো।
এই তুই বসেছি, আমার এই কত পাওয়া হয়ে গেল, আমি তো আর কিছু বলতে পারি না। তার এই ভালোবাসার ঠিকানাটা যে আমি কেন করেছি, আমি জানি মহারাজ আসবেন, মহারাজের সঙ্গে একটা অদ্ভুত ভালোবাসার টান, কেন বলতে পারবো না, বলতে পারবো না। এটা এটা কি করে হলো তাও জানি না, কিন্তু যারা মহারাজকে দেখেছেন, যারা তার এই করেছেন, সত্য কথা বলতে শুধু যুগের থেকে এগিয়েছিলেন এরকম বললেও হয়তো ঠিক হয় কিনা জানি না। মহারাজের কাছে এই বৈশিষ্ট্য ছিল, আপনি যদি কোনো তীর্থে যান, আপনি যদি কোনো অর্চা বিগ্রহের সামনে যান, তাহলে আপনাকে কষ্ট করে অর্থ ব্যয় করে সেখানে যেতে হবে। গিয়ে আপনি সেই বিগ্রহের সামনে গিয়ে বলবেন, কি বললেন তিনি বুঝলেন, কিন্তু আমি বুঝলাম না তিনি কি বললেন। এই পরিস্থিতি অসুবিধা থাকে। গঙ্গা স্নান করে পবিত্র হবেন, আপনাকে গঙ্গার কাছে যেতে হবে। তুলসী গাছ, অশ্বত্থ গাছ, আমি নিজের জায়গা দিয়ে থাকবেন। অবতার পুরুষ, অবতারী মহাপুরুষ, এক এক সময় এক এক লীলায় মহাপ্রভু, এমনকি শ্রীরামকৃষ্ণ, আমরা আমাদের মহারাজের মধ্যে একদম ঠিক সেই জিনিসটা ছিল, নিজে লোকের কাছে পৌঁছে কারো আমন্ত্রণের জন্য যে অপেক্ষা করতে পারে না, সেই কিন্তু হৃদয়ের নয়। আমাদের অহংকার আমাদের আটকে দেয়, আমাকে তো বলেনি, এর দ্বারা বোঝা যায় আমি অযোগ্য। তিনি কারু, আর শ্রীরামকৃষ্ণ গেছেন ভক্তের বাড়িতে, ফেরার ভাড়াটুকু বলে এই আসলে ইয়ে করছিস, বলি এরা ইয়েটা দেবে কে? ঠাকুরের ভাষা তো জানে, তখন দিয়ে আসে, হ্যাঁ, তার বাড়িতে গেছেন, খেতে দিতে চায় না, তো আর ভক্ত বলে এত অসম্মান সহ্য হয় না। ঠাকুরের মানও নেই, সম্মানও নেই, আর তার আবার মানে সম্মান যদি কারো থাকে তাহলে কি আছে। মহারাজের একেবারে সেই রকমের একটা অদ্ভুত জিনিস ছিল, সব জায়গায় পৌঁছে যাওয়া, আর সব জায়গায় মানে অবধ প্রসঙ্গকে উপস্থাপন করা। থেকেও বড় জিনিস যেটা বলবো সেটা হচ্ছে তিনি মানে চির নূতন চির পুরাতন। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে এই কথাটি বলা হয়েছে, তিনি চির কিশোর, কিরকম, তিনি চির নূতন চির পুরাতন। একটা শব্দে থেকে ব্যাস বলেছেন, সেটা হচ্ছে সনাতন। আর গীতায় তাকেই বলা হয়েছে যে তিনি হচ্ছেন সনাতন পুরুষ। পুরুষ মানে এখানে জেন্ডার নয়, পুরুষ মানে এখানে এক্সিস্টেন্স, চেতনা, চৈতন্য। সেই চৈতন্যের ভিতরে কোনো মিশ্রণ নয়, শুদ্ধ। এই মহারাজের যদি সত্যি উপযুক্ত কোনো শব্দ থাকে তাহলে সনাতন, চির নূতন চির পুরাতন। আরেকটা হচ্ছে সত্য